আজকের গল্প দহন। লেখনীয় গল্প পাঠে আইভি দে চক্রবর্তী। পর্ব ৩। গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও ভালো ভালো গল্প লেখায় উৎসাহ দিন। বিদায় বেলায়। রাত এখন 10টা। ডক্টর স্বপ্ননীল চ্যাটার্জির বিশাল বাড়িটার সামনের রাস্তায় উপচে পড়া ভিড়। পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব, ডক্টর চ্যাটার্জি ও তার স্ত্রীর বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন ও অহনার বন্ধু ও তাদের বাড়ির লোকজনও সেখানে হাজির। ফুলে ফুলে ঢাকা মহাপ্রস্থানের পথে লেখা কাঁচ ঢাকা গাড়িটা অহনাকে নিয়ে সেখানে এসে উপস্থিত হয়। অহনাকে আজ সত্যি প্রিন্সেসের মতোই লাগছে। এক মাথা কোঁকড়া চুলের ধবধবে ফর্সা মুখটায় শুধু নীলচে ছাপ। থানা, পুলিশ, পোস্টমর্টেম সব কিছুর ঝামেলা পেরিয়ে অবশেষে অহনার দেহটা শেষবারের মতো কাঁচ ঢাকা গাড়িতে করে নিজের বাড়ির দরজায় এসে দাঁড়ালো, হয়তো বাড়িটাকেও শেষ বিদায় জানাতে। সরমা তখন থেকে আঁচলে মুখ গুজে কেঁদেই যাচ্ছে। অ্যানি যে তার হাতেই মানুষ। সেই 7 দিন বয়সের পুঁচকে মেয়েটাকে বুকে তুলে নিয়ে সে যে মাতৃত্বের স্বাদ পেয়েছিল, তখন থেকে সে তাকে বুকে করেই মানুষ করেছে। তার মা তো বুকের দুধটুকু খাওয়ানো ছাড়া আর কোনো দায়িত্বই পালন করতো না। এমনকি সে বুকের দুধের মেয়াদ ছিল মাত্র 2 মাস। নিজের ফিগার খারাপ হয়ে যাবে বলে ওই 2 মাসের একরত্তি মেয়েটাকে বুকের দুধ ছাড়িয়ে দিয়েছিল বৌদি। এক সময় মেয়েটার কান্না থামানো যেত না। হয়তো ঘুমানোর সময় মায়ের কোল, বুকের দুধ খুঁজত মেয়েটা, কিন্তু কিছুতেই তাকে কোলে নিয়ে দুধ দিতে চাইতো না বৌদি। সরমাই ঘুরে ঘুরে কোলে নিয়ে, পিঠে নিয়ে চাপড় মেরে মেরে তাকে শান্ত করে ঘুম পাড়াতে চেষ্টা করত। একসময় কাঁদতে কাঁদতেই ক্লান্ত হয়ে তার কোলেই ঘুমিয়ে পড়তো মেয়েটা। তখন দাদা বৌদির ঘরের দোলনায় তাকে শুইয়ে দিয়ে আসত সরমা। অ্যানির সব আবদার, কখন কি খাবে, কি টিফিন নিয়ে স্কুলে যাবে, সব কিছুই সরমাকেই খেয়াল রাখতে হতো। তাই তো সে প্রথম দিন স্কুলে যাবার সময় বায়না ধরেছিল যে সে তার শাম্মাকে নিয়ে স্কুলে যাবে। অনেক বুঝিয়ে শেষে তাকে সেদিন স্কুলে নিয়ে যাওয়া হয়েছিল। সেই কোন 14 বছর আগে শুধুমাত্র অ্যানিকে দেখাশোনার জন্যই এ বাড়িতে এসেছিল সরমা। প্রথমে আয়া সেন্টার থেকে এলেও ধীরে ধীরে অ্যানি তার উপর এতটাই নির্ভরশীল হয়ে পড়ে ও সরমাও অ্যানিকে এতটাই ভালোবেসে ফেলে যে ডক্টর চ্যাটার্জি অনেক বেশি টাকা অফার করে সরমার পাকাপাকিভাবে এ বাড়িতে থাকার ব্যবস্থা করে নেন। সেই থেকে সরমার এ বাড়িতে বসবাস। ছোট্ট অ্যানি তো তার শাম্মাকে ছাড়া কিছুই বুঝতো না। সারাদিন সে সরমার কাছেই তো থাকতো। বৌদি তো নিজের ক্লাব, পার্টি, বন্ধুমহল নিয়েই ব্যস্ত থাকতো। মাঝে মাঝে মেয়ের জন্য দামি খেলনা, চকোলেট, জামা কাপড় এসব আনা ছাড়া মা হিসেবে কোনো দায়িত্ব পালন করার চেষ্টা বা ইচ্ছে কোনোটাই তার ছিল না। দুপুরে অ্যানি তার বুকের মধ্যেই ঘুমিয়ে পড়ত। এমনভাবে তাকে আঁকড়ে ধরে থাকতো যে সরমা তাকে ছাড়াতেও পারত না। অবশেষে ওকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে সে নিজেও ঘুমিয়ে পড়ত। বিধবা, সন্তানহীনা সরমার জীবনে অ্যানি যেন সন্তান সুখ এনে দিয়েছিল। সে যে অ্যানির দ্বিতীয় মা ছিল। আজ অ্যানি ওই ফুলে ঢাকা গাড়ির মধ্যে নিস্পন্দ হয়ে শুয়ে রয়েছে। সরমা না পাচ্ছে এই দৃশ্যটা দেখতে, আর না পাচ্ছে অ্যানিকে ছেড়ে চলে যেতে। সরমা বৌদির মুখের দিকে তাকায়। আহেলেকে একটা চেয়ারে এনে বসানো হয়েছে। তার চোখ মুখ লাল, মাথার চুল অবিন্যস্ত। বিধ্বস্ত অবস্থায় সে মেয়ের মুখের দিকে তাকিয়ে আছে। সরমা ভাবে, এই বৌদির তো রূপের অহংকারে মাটিতে পা পড়ে না। মেকআপ ছাড়া কোনোদিনও তাকে বাড়ির বাইরে যেতে দেখা যায়নি। ফিগার নষ্ট হয়ে যাবে বলে ওই একরত্তি মেয়েটাকে বুকের দুধ ছাড়িয়ে দিয়েছিল সে। আজ সেই বৌদি বিনা মেকআপে
আলুথালু চেহারায় উপচে পড়া ভিড়ের মধ্যে বসে আছে। আজ সে যেন প্রকৃত অর্থেই অ্যানির মা। সরমা ভাবে, অ্যানি তো এটা দেখে যেতে পারল না যে তার মা তার জন্য কষ্ট পাচ্ছে, তার জন্য কত কাঁদছে। ছোট থাকতে অ্যানি তাকে প্রশ্ন করত, শাম্মা, আমি যখন ছোট্ট ছিলাম মাম্মা আমায় কোলে নিত, আদর করত? হ্যাঁ সোনা, নিত তো। মাম্মা তোমায় আদর করতো তো। মাম্মা তো তোমাকে ভালোবাসে মা। তাহলে এখন মাম্মা আমাকে ভালোবাসে না কেন? আমাকে এখন আর আদর করে না কেন? সরমা কী উত্তর দেবে ভেবে পেত না। নানা রকম আজে বাজে কথায় ভুলিয়ে তখন শান্ত করতে হতো সে মেয়েকে। আজ শুধু সরমা নয়, বাড়ির অন্যান্য কাজের লোক ও পাড়া প্রতিবেশীদের চোখেও জল। তারাও বুঝতে পারছে না, নিজেদের মধ্যে বলা বলি করছে যে কী এমন ঘটনা ঘটল, এত ভালো একটা মেয়ে, এত পড়াশোনায় ভালো, এত শান্ত মিষ্টি একটা মেয়ের মনে এমন কী দুঃখ ছিল যে তাকে এভাবে চলে যেতে হলো। সরমা অ্যানির মায়ের মতো হলেও আদতে তো সে এবাড়ির কাজের লোক। অন্তত বৌদি তো তাকে তার থেকে বেশি সম্মান কোনো দিন দেয়নি। একমাত্র দাদাই সরমাদি বলে সম্মান দেয়, ভালো ব্যবহার করে। অনেক কিছু জানতে পারলেও বুঝতে পারলেও তাকে তো চুপ করেই থাকতে হয়। অ্যানির মনের মধ্যে কী চলছিল তার আভাস পেলেও তার মন মরা হয়ে ঘুরে বেড়ানো, তার বিষণ্ণ মুখ তাকে পীড়া দিলেও এর বিহিত করার অধিকারই তো সরমার ছিল না। সরমার চোখ দুটো অভিকে খুঁজতে থাকে। আজ সে দেখতে চায় অভির মনে কি চলছে। অ্যানির জীবনটা যে অকালে ঝরে গেল, তার জন্য তার দাদাভাইও তো কম দায়ী নয়। অভ্রনীল তখন কাঁচ ঢাকা গাড়িটার পাশে দাঁড়িয়ে এক দৃষ্টে তার বনুর মুখের দিকে তাকিয়ে আছে। কী আশ্চর্য শান্তভাবে ঘুমিয়ে আছে তার বনু। তার এখনো বিশ্বাস হচ্ছে না যে বনু আর কোনো দিন এই ঘুম থেকে উঠবে না, চোখ মেলে তাকাবে না, তাকে আর কোনো দিন দাদাভাই বলে ডাকবে না। সেই কোন ছোটোবেলায় নার্সিংহোম থেকে ফিরে এই একটা ছোট্ট এক মাথা কোঁকড়া চুলের পুতুলকে তার কোলে দিয়ে মাম্মা বলেছিল যে, অভি, এটা তোমার বনু হয় বাবা, এখন থেকে তুমি কিন্তু বড় হয়ে গেছো, বনুর দাদা হয়ে গেছো, বনুকে সামলে রাখার দায়িত্ব কিন্তু তোমার। অভি তখন মাত্র 9 বছরের। সেই থেকে সে একরত্তি পুতুলটাকে চোখের সামনে বড় হতে দেখেছে সে। বনুকে নিয়ে বরাবরই বেশি পজিটিভ সে। বনু যেন তার নিজের সম্পত্তি। অন্য কেউ বনুকে কাঁদালে সে ভীষণ রেগে যেত, আবার কেউ বনুকে বেশি আদর করলেও সে ভীষণ রেগে যেত। বনুর উপর তার অধিকার যেন সবচেয়ে বেশি। দুপুরবেলায় বাবার কাছ থেকে মোবাইলে খবরটা পেয়ে প্রায় পাগলের মতো ছুটতে ছুটতে হসপিটালে এসে পৌঁছেছিল সে। সেই থেকে দিশেহারা চোখে সে সবটা শুনেছে। মাথাটা তার কেমন পাগল পাগল লাগছে। কতটা কষ্ট দিয়ে দিয়ে নিজেকে শেষ করেছে তার বনু। তার এখনও বিশ্বাস হচ্ছে না যে আর একটু পর থেকে এই পৃথিবীতে বনুর আর কোনো অস্তিত্ব থাকবে না। কী এত কষ্ট জমা ছিল বনুর মনে? তবে কি বনু তার ওপর রাগ করেই নিজেকে সরিয়ে নিল এ পৃথিবী থেকে? তার দাদাভাই যে তাকে সত্যি কতটা ভালোবাসে সে কি তবে সত্যিই বুঝতে পারল না? বনুর নিথর দেহের দিকে, নিষ্পন্দ মুখটার দিকে তাকিয়ে থেকে উত্তর খুঁজতে থাকে অভ্রনীল। কাঁচ ঢাকা গাড়িটার চাকা গড়াতে শুরু করতে শব্দ করে কেঁদে ওঠে নাহেলি। অ্যানি, সোনা মা আমার, মাম্মাকে ছেড়ে কোথায় যাচ্ছিস মা? আমি আর কোনো দিন বকবো না তোকে, ফিরে আয় মা, আমি খুব আদর করব, ভালোবাসবো তোকে। ও অ্যানি, অ্যানি! অভি দৌড়ে এসে জড়িয়ে ধরে মাকে। অপসৃয়মান গাড়িটার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলতে থাকে সে, এটা কিন্তু তুই ঠিক করলি না বনু, এভাবে তুই আমাদের সবাইকে কাঁদিয়ে চলে যেতে পারিস না।
তোর দাদাভাই যে তোকে ছেড়ে থাকতে পারে না, এটা তো তুই জানিস বনু। তুই তো তোর দাদাভাইয়ের গোটা পৃথিবীটা ছিলি রে। কী করে তোকে ছাড়া বাকি জীবনটা আমি বেঁচে থাকবো রে বনু, বলে দিয়ে যা আমাকে। অভির মনের গভীরে নীরবে হাহাকার করতে থাকে। এই গল্পের আগের সব পর্বের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্লিজ।